সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ বেঁধে গেছে এবং সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রতিদিনই। কিছুক্ষণ আগে পাওয়া খবরে ভারত পাকিস্তানের 3টি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এই এমতো অবস্থায় আমরা শুনছি যে ইরান মধ্যস্থতা করবে, কিন্তু আসলে তারা কি মধ্যস্থতা করবে, কি করতে পারে, আমেরিকা কি রোল প্লে করতে পারে, এখানে বাংলাদেশের কি কোনো ভূমিকা আছে কিনা, যাতে করে এই যে যুদ্ধাঙ্গের অবস্থা, যুদ্ধাঙ্গেই নয়, যুদ্ধ শুরু হয়েছে, এটিকে প্রশমিত করা যায় কিনা, এই বিষয়ে থাকবে। এটি ছাড়াও বাংলাদেশের ব্যাপারে বেশ কয়েকটি বিষয় থাকবে। একটি হচ্ছে যে চিফ অ্যাডভাইজার, তার বাসার সামনে ছাত্ররা বিক্ষোভ করছেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছেন। সাবেক রাষ্ট্রপতি হামিদ দেশ ছেড়েছেন এবং কথা উঠছে যে তাকে সহযোগিতা করা হয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে। কিন্তু কেন উনি পালিয়ে গেলেন, অথবা কেনই বা তাকে যেতে দেওয়া হলো, কি হচ্ছে কি। আইবি রহমানকে গ্রেফতার করা হয়েছে, এই ব্যাপারটি তো থাকবে। এবং যে ইউকে আমেরিকা যে ট্রেড ওয়ার শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে, সেটি নিয়ে নতুন একটি ডিএলএ উপনীত হয়েছেন তারা ইউকের সাথে, সেটির ব্যাপারে আলোচনা থাকবে। এবং এটির মাধ্যমে কি প্রেসিডেন্ট ট্রাম্প উনি কি তার ভিশনটি বাস্তবায়ন করতে পারবেন কিনা, সেটিও আলোচনায় থাকবে। এই সমস্ত আলোচনার জন্য আজ আমার সাথে নর্থ ক্যারোলাইনা থেকে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। চলুন মেহনাজ মোমেন, আমরা প্রথমে একটু ট্রেড ওয়ার থেকেই শুরু করি। ট্রেড ওয়ারের ব্যাপারে যথেষ্ট পানি ঘোলা হয়েছে এবং একটি অনিশ্চিত একটি পরিবেশ বা ভবিষ্যৎ তৈরি হয়েছে। এটির কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে আজকে যে ওয়ার দেওয়া হচ্ছে, কালকে সেটি বন্ধ ঘোষণা করা হচ্ছে, তারপর স্থগিত করা হচ্ছে। এই নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তা, যার প্রতিফলন আমরা দেখেছি ট্রেড মার্কেটে, স্টক মার্কেটে, যেটি ব্যাপক ধস নেমেছিল। এবং যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন যে উনি 90 দিনের বিরতি দিচ্ছেন, তখন আবার পূর্ণ অবস্থায় ফিরে গেল। এমতো অবস্থায় আমরা দেখছি যে বিভিন্ন রিটেলে শেলফ কিন্তু অর্ধেক খালি হয়ে আসছে এবং যে পরিমাণ কন্টেইনার আসছিল সেটিও ব্যাপকভাবে কমে আসছে। লস অ্যাঞ্জেলস সবচেয়ে বিজি পোর্ট এবং সেখানে 35% কমে গেছে কন্টেইনার আসা, যার প্রভাব অনেকে বলছেন যে আগামী 4-5 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো এবং সেটি সুখকর হবে না কারোর জন্যই। এমতো অবস্থায় আমেরিকা ইংল্যান্ডের সাথে একটি ট্রেড ডিলে উপনীত হয়েছেন। এটি আপনি কেমনভাবে দেখছেন? এবং আরেকটি হচ্ছে এই ট্রেড ওয়ারের মাধ্যমে, এই ট্রেড ডিএলগুলোর মাধ্যমে কি আসলেই প্রেসিডেন্ট ট্রাম্প তার ভিশন কি বাস্তবায়ন, ট্রেড ওয়ারের যে ভিশনটি আছে সেটি বাস্তবায়ন করতে পারবেন কিনা বলে আপনি মনে করেন? যেটা ট্রাম্প প্রমিস চেয়েছিলেন যে 90 দিনে 200টা দেশের সাথে আলাদা করে বেশি চুক্তি হবে, এখন 45 দিন যাওয়ার পরে একটি মাত্র চুক্তি আমরা শুনছি, কিন্তু এই চুক্তিটা খুব সুপারফিশিয়াল লেভেলের এবং এই চুক্তিতে এমন কোনো কিছু হবে না যেটা দিয়ে হয় আমেরিকার বা যুক্তরাজ্যের অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়ে। প্রথম কথা, যুক্তরাজ্যের সাথে আমাদের কিন্তু যেটা বলে বাণিজ্যিক ঘাটতি, সেটা কিন্তু ছিল না। কাজে এখানে এই যে জিনিসগুলো প্রমিস করা হয়েছিল যে যে সমস্ত দেশের সাথে বাণিজ্য ঘাটতি আছে সেই সমস্ত দেশের সাথে আপনার চুক্তি বদল হবে। কাজে সেই অনুযায়ী আপনার যুক্তরাজ্যের ব্যাপারটা এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। আর এখানে এমন অনেক ধরনের জিনিস আছে যেগুলো এখনো ওপেন ফর কনসিডারেশন। কাজে এই চুক্তিটা অর্থনীতির ক্ষেত্রে এমন কোনো বিরাট প্রভাব রাখবে না, কিন্তু সাইকোলজিক্যালি এটাকে এমন ভাবে করা হচ্ছে যে এটা একটা বিরাট বিজয়। কিন্তু এই চুক্তির পথ ধরে যদি আরো অন্যান্য কতগুলো দেশের সাথে চুক্তি হয়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চায়নার সাথে কি হবে। সুইজারল্যান্ডে এখন ওদের মানে একটা দ্বিপাক্ষিক একটা মিটিং এর সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। কিন্তু এখন যে চায়নার সাথে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে, চায়না যেহেতু ওখান থেকে তারা একদমই মানে ওই জায়গাটা থেকে তারা সরে আসছে না, কাজে সেখানে আমেরিকার ফেস সেভিং কি জায়গাটা হবে সেটা ঠিক বোঝা যাচ্ছে না।
এবং এই এখন যে আপনি যেটা বললেন, এলএ পোর্টের কথা বললেন, সিয়াটলের অবস্থা আরো বেশি খারাপ। আমরা শুনছি যে জুন থেকে আমরা দেখতে পারবো আস্তে আস্তে আপনার শেলফ খালি হয়ে যাবে। এবং এখনো যদি কোনো চুক্তি হয়, তারপরও আপনার মোটামুটি 1.5 মাস সময় লাগবে নতুন স্টক আসা। কাজে সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে অনেক আশঙ্কা আছে। আর এই চুক্তিটি ট্রাম্পের অন্যান্য প্রমিসের মতোই এমন একটি প্রমিস যেখানে একটা অল্প একটা জিনিসকে নিয়ে সুপারফিশিয়ালি এত বড় ক্রেডিট দাবি করা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু যে ক্ষতি হওয়ার সেগুলো কিন্তু হয়েই গেছে। জি, আপনি সঠিকভাবে বলেছেন। আমি একটু রিসার্চ করছিলাম যে এই there is a difference ট্রেড ডিল এবং ট্রেড এগ্রিমেন্ট, এই দুটির মধ্যে একটি বিরাট ফাঁক আছে। এবং এটা খালি আউটলাইন, এটা এখনো কোনো ওরকম ডিল ওরকম কিছুই হয়। কারেক্ট, আপনি একেবারে সঠিক বলেছেন। ট্রেড ডিল হচ্ছে দুটি দেশ একটি সমঝোতায় উপনীত হতে পারে, এটি একটা ডিল। আর ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে কাগজে লিখিত একটি এগ্রিমেন্ট, যেটির মাধ্যমে আপনি বাকি সমস্ত কাজগুলি করবেন। আমি দেখছিলাম এটি বাই দ্য ওয়ে এটি প্রেসিডেন্ট করতে পারেন না, এটি কংগ্রেসে পাশ হতে হবে। একটি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হতে সময় কত লাগে জানেন? হ্যাঁ, প্রায় আপনার 3 বছরের কথা বলছে যে সর্বনিম্ন 14 মাস এবং ঊর্ধ্বে 3 বছর পর্যন্ত লেগে যেতে পারে। কাজেই এটি একটি বিরাট চ্যালেঞ্জ সামনে দাঁড়িয়ে আছে আমি মনে করছি, অনেকেই তাই মনে করেন। এবং আপনি সঠিকভাবে বলেছেন যে এই 100-200টি দেশের মধ্যে আপনি একটি মাত্র ডিএলএ এসেছেন, উপনীত হয়েছেন 45 দিনের মাথায়। এটি কেমনভাবে কি হবে, তার ভীষণ কতখানি বাস্তবায়িত হবে, এটি একটি সন্দিহান হতেই হয়। আমি এই প্রসঙ্গে থাকবো শফিকুর রহমান, আপনার কাছে আমি যাচ্ছি। একই প্রশ্ন একটু ভিন্নভাবে। 100টি ডিএল উনি করবেন 3 মাসের মাথায়, এটি বলেছেন। আমাদের হাতে আছে মাত্র আর 90 দিন, কারণ জুলাইয়ের 9 তারিখে যেই স্থগিতাদেশ অর্থাৎ পজ বা বিরতি দেওয়া হয়েছে ট্রেডে, এটি শেষ হয়ে যাবে। তাহলে এই 60 দিনের মধ্যে এই 90 দিনের মধ্যেই আপনাকে এই 100টি ডিএল করে নিতে হবে, যেটি উনি বলেছিলেন। আছে হাতে 90 দিন। তো এর মধ্যে অনেক দুর্বল দেশ থাকতে পারে, যেরকম যাদের হাতে আসলে বার্গেনিং চিপস থাকে না, যেমন বাংলাদেশ রিয়েলি ডিপেন্ডেন্ট অন এক্সপোর্ট টু ইউএস মার্কেট, এটি আমরা সবাই জানি। এবং বাংলাদেশ সম্প্রতি আমেরিকার কাউন্টার পার্টির সাথে বসেছিল এবং তারা বলেছে যে তারা আসলে এগ্রি করেছেন যে তারা আমেরিকা থেকে কটন কিনবেন। এর আগে তারা কটন কিনতেন পাকিস্তান, ইজিপ্ট এবং চায়না থেকে, এবং একটি বড় অংশ আসতো ইন্ডিয়া থেকে। সেটি এখন তারা বলছেন তারা আমেরিকা থেকে কিনবেন। আপনি কি মনে করেন এই 90 দিনে এই 100টি ডিএলএ উপনীত হওয়া সম্ভব? এবং এই বাংলাদেশের যে নথি স্বীকার করে এগ্রিমেন্ট করা, যে এখান থেকে তুলো তারা কিনে নিয়ে যাবেন, তাতে কি বাংলাদেশের যে এন্ড প্রোডাক্ট উইচ ইজ গার্মেন্টসের ফাইনাল প্রোডাক্ট যেটি হয়ে থাকে, সেটির যে প্রাইসিংটা তারা কি বজায় রাখতে পারবেন বলে আপনি মনে করেন? খুবই কঠিন প্রশ্ন, সম্ভাবনা খুব কম আমি বলবো। কারণ আমরা এই ট্রেড বা ট্যারিফের যে সিচুয়েশন দেখছি, এটা ট্রাম্পের একটা কনফিউজ, একটা আনক্লিয়ার পলিসি। ও ভাবছে এটা করলে এটা হয়ে যাবে, কিন্তু প্রসেসটা কিভাবে হচ্ছে, কিভাবে হবে এবং কতদিন লাগবে ওর ধারণা নেই। উনি কি করে 90 দিন বলেছে, এটা 90 দিনে কোনো ক্রমেই হওয়া সম্ভব না, আর 200 দেশের সাথে। এখন আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে যে চায়না, ডক্টর মনে সুন্দর বলেছেন যে চায়না ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু তাছাড়া চায়না হচ্ছে ইনফ্যাক্ট থার্ড ট্রেডে আমেরিকার সাথে, কানাডা এবং মেক্সিকো। কানাডা হচ্ছে $350 বিলিয়ন সাথে ট্রেড করে, আর মেক্সিকো হলো $334 বিলিয়ন, মানে বিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। তো তারপরে আসছে চায়না, এখন তারপরে এসছে ইউকে। তো চায়না করছে $143 বিলিয়ন বিলিয়ন। তো এখন যেটা মানে সিচুয়েশন হচ্ছে, আমি যেটা একটু আগে বললাম যে খুবই কনফিউজিং, খুবই
মানে ও যে কি করবে, কোন দিকে যাবে, এবং তার যে ট্রেজারি সেক্রেটারি এবং তার যে কমার্স সেক্রেটারি, যে এই ব্যবসাগুলো, এই এই ডিলগুলো এবং প্ল্যান করেছে এবং করার জন্য ট্যারিফের যে অরিজিনেট করেছে, তার মানে হাওয়ার্ড লুটনিক, এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, এটা কোনো ডিপার্টমেন্টের, সরকারের কোনো ডিপার্টমেন্টের রিয়াল কন্ট্রোল নেই। কি যে হচ্ছে সরকারের ভেতরে, একটা কনফিউজিং, একটা আনক্লিয়ার, একটা অপরিষ্কার স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে, যেটা আমেরিকার জন্য কোনোদিন ছিল না। এখন আপনি যেটা বলছেন যে এটা 90 দিনের মধ্যে করতে পারবে কিনা, আমার মনে হয় না। 200, আমরা ইংল্যান্ডের সাথে, ইউকের সাথে দেখেছি, প্রথম এগ্রিমেন্ট হচ্ছে আজকে প্রায় 45 দিন হয়ে গেছে তারপরে, এবং এটা এগ্রিমেন্টও না, এটা শুধু ডিলও না, একটা আলোচনা হয়েছে মাত্র। আলোচনার পরে এটা একটা যেন প্ল্যানে যাবে, একটা ডিল হবে, এবং বুঝতে হবে যে কত। উনি বলেছেন যে 1400 রোলস রয়েস কার আমরা আনবো। তো উনি বলেছেন এদিকে যে ইংল্যান্ড কত জিনিস নেয় আমেরিকার থেকে, 150 মিলিয়ন কারের ব্যবসা যে আমেরিকা রয়েছে, এবং আমেরিকান যে গাড়িগুলোর জন্য যে পার্টস গুলো দরকার কানাডা থেকে এবং অন্যান্য জায়গা থেকে, যে পার্টস গুলো মেক্সিকো থেকে আসে, এগুলো কি হবে, কোথায় হবে, তার সাপ্লাই চেইন কোথায়, কিভাবে দাঁড়াবে। একটু আগে আপনারা যেটা বলছিলেন যে শেলফ গুলো খালি হয়ে যাচ্ছে, কোন পোর্টে, কিভাবে, কোথা থেকে। আমরা জানি যে এই যে আমাদের কনজিউমার গুডস গুলো রয়েছে, আমাদের জামা কাপড়, ঘর বাড়ির জিনিসপত্র, সাধারণ মানে জুতো, ব্যবসা, সাধারণ সিম্পল জিনিসগুলো, বই, কাগজপত্র, বেশিরভাগ 90% এখন এগুলো উৎপাদন হয় চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, বাংলাদেশ, এসব দেশে। তো এখান থেকে এরা আসার জন্য, প্রোডাকশনের জন্য এবং আসার জন্য যে চেইন অফ মানে সাপ্লাই চেইনগুলো রয়েছে এবং থাকবে, এটা খুবই আনক্লিয়ার হচ্ছে। কাজে এক একটা ডিপার্টমেন্টের, কমার্সের সাথে ফাইন্যান্সের কি সম্পর্ক হচ্ছে, কে ম্যানেজ করছে, কোথায় ম্যানেজ করছে, একটা খুবই কনফিউজিং ক্লিয়ার হচ্ছে, কনফিউজিং সিচুয়েশন হচ্ছে, যার জন্য ট্রাম্প নিজে খুব ক্লিয়ারলি আজকাল উত্তর দিতে পারছেন না, বলতে পারছেন না কি হবে কি হবে না। তো এটা একটা ইন্টারেস্টিং সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং আপনি বলেছেন যে বাংলাদেশের এটা কি হবে, বাংলাদেশের জন্য যেটা হবে, যেটা চিফ অ্যাডভাইজার রিকোয়েস্ট করেছে যে আমরা তুলা বেশি কিনবো, কিন্তু আমাদের ট্যাক্স কমিয়ে দাও, আমাদের ট্যারিফ কমিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। বাংলাদেশ খুবই ছোট দেশ, আমেরিকার জন্য ব্যবসা বাণিজ্য অন্যান্য দেশের মতো আমি যেগুলো বললাম তার মধ্যে কিছুই আসে যায় না। তবুও বাংলাদেশের জন্য এটা একটা বড় ব্যাপার। আমাদের যে তুলা কোত্থেকে আসবে, আমরা ইজিপ্ট থেকে আনি, আমরা অন্যান্য জায়গা থেকে, ইন্ডিয়া থেকে আসে, আমরা আমেরিকার থেকে আসে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমেরিকার থেকে যেন বেশি তুলা আমাদের বাংলাদেশে নেওয়া হয়। আমাদের বাংলাদেশে তুলা নেওয়ার পরে তারা এগুলো প্রসেস করে, এগুলো সুতা বানায়, সুতার ফ্যাক্টরি রয়েছে, সুতার ফ্যাক্টরি থেকে কাপড়ের ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরি থেকে গার্মেন্টস ফ্যাক্টরি। এই যে একটা চেইন রয়েছে, এই চেইনটায় প্রত্যেকটা স্টেপে এফেক্টেড হবে যদি আমাদের তুলো সাপ্লাই কম বা বেশি হয়, অথবা তার দাম কম যদি বেশি হয়, অর্থাৎ ট্যারিফটা যদি বেড়ে যায়, আমাদের পক্ষে খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে। গার্মেন্টসে আমরা অলরেডি এই গত 8-9 মাসে দেখেছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন, ওয়ার্কারদের স্ট্রাইক এবং অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা অলরেডি ছিল। তারপরে এই যে ট্যারিফের প্রস্তাবটা এসছে এবং আমেরিকার পুশ যে এসছে যে তুলা বেশি কেনার জন্য, আমরা কিনতে পারি, আমাদের ডাজন্ট ম্যাটার, কিন্তু দাম কত হবে এবং তার অর্থনৈতিক ইমপ্লিকেশন আমাদের ওয়ার্কারদের জন্য, আমাদের কোম্পানি প্রোডাক্টসের জন্য, আমাদের মালিকের জন্য এবং কনজিউমারের জন্য একটা বড় রকম সমস্যা হয়ে দাঁড়াবে। মিনিং এটা ফিজিবল হতে হবে আমাদের জন্য, বাংলাদেশের জন্য এটা ফিজিবল হতে হবে। হ্যাঁ, কারণ আন্তর্জাতিক বাজারে তো প্রতিযোগিতা অনেক বেশি,
স্পেশালি গার্মেন্ট সেক্টরে, কারণ বাংলাদেশই তো একমাত্র নয়, চায়না আছে, ভিয়েতনাম আছে, শ্রীলঙ্কা আছে, ইন্ডিয়াও কিন্তু অনেক বড় গার্মেন্টস এক্সপোর্টার, Market, হ্যাঁ, garments market. পাকিস্তান, কাজে এটাই মাথায় রাখতে হবে। এবং সেই দিক থেকে আপনি যেটি বলছেন সেটি হচ্ছে মন্দের ভালো, মিনিং এইটি একটি বিজয় বাংলাদেশের জন্য, কারণ এই যে টেনশনটা এটি উন্মাদের সাথে তো যুক্তি তর্কে পারা সম্ভব নয়। আপনাকে কিভাবে সামনে এগিয়ে যাবেন সেটিকে চিন্তা ভাবনা করে, এই কথাটি এই কারণে বলছি, আমেরিকার সাথে কিন্তু ইংল্যান্ডের বা ইউকে এর কোনো ট্রেড ডেফিসিট নেই। বিলিভ মি when I say this, আমি কয়েকবার ভালো মতো দেখে এই কথাটি বলছি, there is no trade deficit between US and UK। তথাপি তাদের সাথে ট্রেড আলোচনা চলছে। এই ট্রেড আলোচনার সফলতা কি হবে আমি জানি না, কিন্তু এই সফলতার প্রভাবটি কত বড় হবে সেটি ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ সবচেয়ে বড় ট্রেড মানে বাইং যেটি ইম্পোর্ট করা হয় চায়না থেকে। এর আগে যেটা দেখেছেন আমরা, ইন্ডিয়ার সাথে কিন্তু ইউকের একটা বড় রকম ট্রেড ডিল হয়ে গেছে। নট অনলি দ্যাট, চায়নার সাথেও হয়ে গেছে, চায়নার সাথেও হয়ে গেছে। জি, সো ইন দোজ ডিলস যদি তাই হয়ে থাকে তাহলে চায়না কিন্তু মানে মোটামুটি অনেকখানি কভার আপ করে ফেলতে পারবে। হাউএভার তাদের ইকোনমিতেও কিন্তু প্রভাব পড়েছে, কারণ 15% তাদের যে রপ্তানি পণ্য সেটি কিন্তু আমেরিকাতে আসে, এবং একটা বড় ট্রেডিং পার্টনার দুজনেই যদি অনর অবস্থায় থাকে এটির বিপর্যস্ততা সব জায়গায় দেখা যাবে। এনিওয়ে, আমি মেহরাজ মোমেন আপনার কাছে যাব। আমরা দেখছি যে আমেরিকার জুড়ে একটি মুভমেন্ট শুরু হয়েছে, রিপাবলিকান অথবা ট্রাম্প বিরোধী মুভমেন্ট, এটি দেখছি আমরা। এটির কয়েকটি ব্যাপার আমার কাছে আমার নজরে পড়েছে, যেটি আমি আপনার কাছে জানতে চাবো। প্রশ্নটি অন্য, কিন্তু সেটি হচ্ছে এরকম, এই যে মুভমেন্টটি আমরা দেখছি ফ্রম দ্য স্টুডেন্টস, আমরা দেখছি ফ্রম দ্য ইউনিয়নস, আমরা দেখছি বিভিন্ন সংস্থার কাছ থেকে, ইভেন ল ফার্মের কাছ থেকেও আমরা দেখছি। আমরা কিন্তু এই প্রেসিডেন্ট ট্রাম্প যখন জয়ী হলেন তখন যারা পরাজিত হয়েছেন ডেমোক্রেটস, তারা কিন্তু ও মাই গড উই লস্ট এমনভাবে মাথা নিচু করে বসে চলে গেলেন, এমন একটি ভাব যে আমাদের কিছু করার নেই এই মুহূর্তে। অন্যদিকে বেশ সফলভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু 100 দিন অতিবাহিত হওয়ার পরে আমরা এই বিভিন্ন জায়গায় দেখছি যে সারা দেশব্যাপী একটি অ্যান্টাই ট্রাম্প অ্যান্টাই রিপাবলিকান, তার যে এই যে ডিকটেটরশিপের বিরুদ্ধে মাথাচাড়া বিভিন্ন মুভমেন্ট শুরু হয়েছে। এটি কয়েকটি দিক উল্লেখযোগ্য। একটি হচ্ছে এটির কোনো নেতা নেই, আই ডিড নট সি এনি ওয়ান পারসন যিনি এটি অর্গানাইজ করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন টাউন হল মিটিংয়ে রিপাবলিকানরা ব্যাপক বিরোধিতার মুখে পড়ছেন এবং তারা টাউন হল করা বন্ধ করে দিয়েছেন অনেকখানি। ডেমোক্রেটদের পক্ষে থেকে আমি কিছুই দেখিনি, দে আর নো লিডারশিপ ইন দিস সিচুয়েশন। আমার প্রশ্ন আপনার কাছে যে এই যে জিনিসটি হচ্ছে এগেনস্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, দেশ কি জেগে উঠতে পারবে কিনা এটির বিরুদ্ধে? আরেকটি ব্যাপার হচ্ছে ক্যান দ্য ডেমোক্রেটস টেক অ্যাডভান্টেজ, তারা কি এই সুযোগটি নিয়ে অর্গানাইজ হয়ে এটি কাজে লাগাতে পারবে কিনা? কারণ রাইট নাও ডেমোক্রেটদের পপুলারিটি হচ্ছে একেবারে তলানিতে, পিপল ডোন্ট লাইক দেম, পিপল ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং উইথ দেম, এবং তার সঙ্গত অনেকগুলি কারণ আছে, সেটিও আপনার কাছ থেকে আমি শুনবো। আচ্ছা, এটার অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনার প্রথম যে প্রশ্নটা বললেন ডেমোক্র্যাটদের, আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই। আমি যেখানে থাকি, আমি তো একদম বর্ডারে, এটা ছোট শহরই বলা যায়। তো এখানেও কয়েকবার আপনার ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, খুব বেশি মানুষ না, সবচেয়ে বড়টায় 70 জন ছিল। আমি কয়েকটাতেই গেছি, মোটামুটি 30, 40, 50 জন আসে। কিন্তু এখানেও এটাও নেতাহীন, মানে এটা ধরেন সোশ্যাল মিডিয়াতে দেখে বিভিন্ন ধরনের মানুষ আসছে, কিন্তু সেখানে ডেমোক্রেটিক পার্টি এসে এটা ক্রেডিট দাবি করছে। এখন আমি ঠিক জানি না ও ছোট শহরে যেটা সম্ভব বড় বড় জায়গায় এটা করতে পারবে কিনা, কারণ এই মুহূর্তে মানুষ একত্রিত হচ্ছে একটা বিক্ষোভ থেকে। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে এই বিক্ষোভটা আরো বেশি হবে, আরেকটু সময় যেতে হবে, যখন এই যে বাজেট পেশ করা হয়েছে, এখানে আপনার মেডিকেয়ার, মেডিকেড, এরকম আপনার অনেক রকমের প্রোগ্রাম থেকে বিপুল পরিমাণের টাকা চলে যাবে।
তো সেটাতে অনেক মানুষ আপনার একদম ইম্প্যাক্টেড হবে। তো এই জিনিসগুলো যখন আসবে, তারপরে যে শেলফ খালি হওয়ার কথা বলছি, তো মানুষ যখন ডিরেক্টলি ইম্প্যাক্টেড হবে তখন আমরা আরো অনেক বেশি মানুষ আমরা পথে দেখবো। আপনাকে খালি একটা ছোট উদাহরণ বলি, এই মে ডেতে আমাদের এখানে এরকম একটা বিক্ষোভ হয়েছিল, তা আমি সেখানে গেছি এবং আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম, খুব বেশি মানুষ না, ধরেন 40-50 জন ছিল, এবং খুব আশ্চর্য হয়ে দেখলাম সেখানে প্রথমবারের মতো জীবনে দেখলাম একজন রিটায়ার্ড আইস এজেন্ট ছিল। তো আমি রিটায়ার্ড আইস এজেন্টকে কোনোদিন একটা বিক্ষোভে দেখবো এরকম কোনোদিন আশা করিনি। হ্যাঁ, তো আরো বিপুল সংখ্যক মানুষ এবং যারা এভাবে করে আপনার একদম ইম্প্যাক্টেড হবে তারা কিন্তু রাস্তায় নামবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলছিলেন স্টুডেন্টদের কথা, আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনার খুবই লক্ষণীয় এবং যেটা নিয়ে আমি অনেক আশাবাদী। ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসলেন, তার যে ক্ষমতার অপব্যবহার আমরা দেখছিলাম, মোটামুটি ভাবে আপনার সুপ্রিম কোর্ট সেখানে তাকে কিছুই বলছেন, কিন্তু এখন আমরা কিন্তু দেখছি ফেডারেল কোর্ট আপনার নিচের কোর্টগুলো তার আগেই বিরোধিতা করেছে, কিন্তু এখন সুপ্রিম কোর্ট অ্যাটলিস্ট কোনো একটা জায়গায় একটা দাগ টানছে, বলছে যে না, এর বাইরে এর বেশি তুমি করতে পারবে না। আজকেই কিন্তু যে টার্কিশ স্টুডেন্টটাকে আপনার আইস আমি বলবো অ্যাট্রাক্ট করে নিয়েছিল রুমায়জা, তাকে আজকে কিন্তু এখন মুক্তি পেয়েছে কিনা জানি না, মুক্তি পাইনি, এখনো মুক্তি পাইনি। তো এরকম কিন্তু আমরা ছোট ছোট, মানে আমি ঠিক এটাকে বিজয় বলবো না, কারণ এখন পর্যন্ত বিজয় হয়নি, কিন্তু বিজয়ের দিকে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। তো এইখানে আমি বলবো যে আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়াই, তো আমি বলবো যে আপনার ইনস্টিটিউশন থেকে একটা কোনো জায়গায়, যদিও আমি বলবো সেটা খুবই দুর্বল, তারপরও একটা প্রতিবাদ, একটা প্রতিরোধ আসছে, সেইটার সাথে আপনার একসাথে হতে হবে এই মানুষ। এবং সবচেয়ে বড় জিনিস, ডেমোক্রেটরা তাদের যদি জনপ্রিয়তা তারা ফিরে পেতে চায়, পুনরুদ্ধার করতে চায়, তাহলে তাদেরকে এই জায়গাটা বুঝতে হবে, এই পালসটা বুঝতে হবে। কিন্তু আমি বলবো তারা কিন্তু এখনো এটা বুঝতে পারেনি। যেমন ইয়েতে আপনার কলম্বিয়ার যে স্টুডেন্টটাকে যখন অ্যাবডাক্ট করা হলো, যিনি এখনো পর্যন্ত আইসিআইডিতে আছেন, হ্যাঁ, তার বিরুদ্ধে যখন ওই মানে সারা দেশে এরকম অনেক ধরনের প্রতিবাদ হয়েছে, আপনার কংগ্রেস থেকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ, আমি যদি ভুল না করে থাকি 10-12 জন মনে হয় এর বিরুদ্ধে কথা বলেছে। তার থেকে অনেক বেশি আমি বলবো যখন ওই ভারমন্টে হলো, তখন যেহেতু ওটা স্টেটের, আপনার ভারমন্টের সেনেটররা ওই কলম্বিয়ার আরেকটা স্টুডেন্ট বা রুমায়সা, তাদের জন্য আরো বেশি আপনার শক্তিশালী পদক্ষেপ রেখেছিল। হ্যাঁ, তো আমরা কিন্তু এই তিনটা ব্রাঞ্চের মধ্যে, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা দেখছি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ ক্ষমতার অপব্যবহার করছে, জুডিশিয়ারি একটু দুর্বল হলেও তারা একটু প্রতিরোধ করছে, কিন্তু যে ব্রাঞ্চটা সবচেয়ে বেশি প্রতিরোধ করার কথা, লেজিসলেচার, সেখান থেকে কিন্তু আমরা তেমন কিছুই দেখছি না, বরং আমরা যেটা দেখছি সেটা মানুষের কাছ থেকে আসছে। এবং আমার কাছে মনে হয় যে এই সামার যখন আসবে, আরো আপনার এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসির যে আপনার খারাপ প্রভাবগুলো আমরা আরো দেখব, তখন হয়তো মানুষের থেকে এই প্রতিবাদগুলো আরো অনেক বেশি আসবে। আমি এই প্রসঙ্গে আপনি যে কথা বলছেন আমি আপনার সাথে একমত। উই ডিড নট সি ডেমোক্রেটস মানে যেভাবে রিয়াকশন করা উচিত ছিল, এটি অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো, আমি ক্ষমতায় নেই ভাই, আমি কি করতে পারি, এরকম একটি ভাব। আমাকে ভোট দাও নাই, আমি জয়ী হইনি, কাজে আমি কি করতে পারি, এ ধরনের। সো নো লিডারশিপ, নো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের প্রতি কোনো রকম সম্ভাবনা দেখা, এবং সেখানে জোর দিয়ে কথা বলার কোনো কিছু আমরা ডেমোক্রেট পার্টির কাছে দেখিনি, হাতে গোনা কয়েকজন ছাড়া। একটা জিনিস যোগ করি, তার থেকে অনেক একটা মানে ভয়ের ব্যাপার, যখন যে পার্টি হেরে যায় তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যানালিসিস করা, কেন তারা হেরে গেল। এই জিনিসটা কিন্তু একদমই তারা করেনি, এবং তারা পুরো জিনিসটাই তাদের সেলিং পয়েন্ট যে আমি ট্রাম্প না, কিন্তু তারা কি করবে এইটার কিন্তু কোনো কিছুই তারা বলছে না। আমি আপনার সাথে একমত, আমি ট্রাম্প না, এটা কোনো সেলিং পয়েন্ট হতে পারে না, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার যেটা আমার কাছে ভালো হয়েছে, আমাকে ভোট দাওনি, ওই ডিক্টেটরকে ভোট দিয়েছো, নাও ফিল দ্য পেইন। দিস ইজ নট অলসো এটি কোনো শুভ লক্ষণ নয় ডেমোক্রেটিক প্রতিষ্ঠানের জন্য, ডেমোক্রেট দলের জন্য। সো এই দুটি কাজই তারা করেছেন, এই দুটি কাজে তারা দোষী।
আরেকটি ব্যাপার হচ্ছে অনেকেই বলে থাকেন ফরেন স্টুডেন্ট তুমি এসেছো, তুমি পড়ালেখা করছো, তোমার মিটিং মিছিলে যাওয়ার দরকার কি? এই কথাটি আপনি শুনে থাকবেন প্রায়। আরেকটি কথা শুনে থাকবেন, ভাই তুমি গ্রিন কার্ড হোল্ডার, সাবধানে সাবধানে থাকো, কারণ তোমার তো কদিন পরে সিটিজেন হবা, তখন দিবে না তারা। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, এবং প্লিজ আপনারা দুজনে অনেক অভিজ্ঞ, আপনারা আমাকে কারেকশন করবেন যদি মনে করেন। একটি জিনিস জেনে রাখুন, এই দেশটি আইন দ্বারা প্রচলিত। আইনের একটি বড় স্তম্ভ হচ্ছে কনস্টিটিউশন, সংবিধান। যে সংবিধানে এই রাইট দেয়া আছে আপনাকে। সংবিধান বলছে যে আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সেটাকে ঘুরিয়ে এখন বলা হচ্ছে যে তুমি যদি আমার সাথে সহমত প্রকাশ না করো তাহলে তুমি টেরোরিস্ট, তুমি একটা সেফটি হ্যাজার্ড, তুমি একটা থ্রেট আমার দেশের জন্য, এবং তুমি আমার ভ্যালিউর বিরুদ্ধে। এর কোনোটি সত্য নয়। যেটি হচ্ছে সেটির কয়েকটি কারণ হচ্ছে। একটি হচ্ছে দ্য খ্রিশ্চান জায়নিস্ট সাচ এজ মার্কো রুবিও, and then Trump himself, the racist as one can be, right? এইসব কারণে তারা নিজেরাই যে সংবিধান লঙ্ঘন করছেন। আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, এটি মনে রাখা খুব জরুরি। এইসবের ভয়ভীতির কারণে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই, এটি আজকে কিছুক্ষণ পরে আমি আপনাদের দুজনকে প্রশ্ন করবো যে জার্নালিস্ট যারা আছেন তাদের রোলটি কি এখানে। খুব বড় একটি ব্যাপার। ওকে, আমি জাস্ট একটু বলতে চেয়েছিলাম এই ব্যাপারটিকে। আমি শফিকুর রহমান আপনার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, 16ই জুন আমরা শুনছি যে 16ই জুন হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মদিন, এবং তিনি সেদিন ওয়াশিংটন ডিসিতে ওই রাস্তায় ট্যাঙ্ক নামাবেন, সাজোয়া যান নামাবেন, আর্মি নামাবেন, বিশাল প্যারেড হবে, অনেকটা ওই স্ট্যালিনগ্রাডের মতো, বা অনেকটা ওই হিটলারের মতো, বা চায়নাতে বা নর্থ কোরিয়াতে যেটা আমরা দেখে থাকি। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস বিহেভিয়ার? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যখন এটি হবে তখন তো যদি সারা দেশব্যাপী একটি বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষ যদি এটার বিরুদ্ধচারণ করেন, তখন পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করেন? এটা মানে ট্রাম্পের পার্সোনালিটি একটু স্টাডি করা দরকার। এটা বুঝতে হলে, ট্রাম্প একজন নার্সিসিস্ট। ট্রাম্প নিজেকে ছাড়া পৃথিবীতে কোনো কিছু বোঝে না। সে, তার ফ্যামিলি, তার পরিবার, তার মানে সব জায়গায় সে সেন্টার পয়েন্ট থাকতে হবে। যখন সে টেলিভিশন প্রোগ্রাম করতো তখন সে ইউ আর ফায়ার, উপর থেকে সে অন্যকে ছোট করে দেখার একটা সব সময় তার মন রয়েছে। রাইট। এখন এই যে একটা মানে সাইকোলজিক্যাল একটা মানে ইস্যু তার মানে তার ভেতরে আছে, তার পার্সোনালিটিতে, এটা ক্ষতিকর। এটা দেশের জন্য, কোনো লিডারের জন্য এটা ডিক্টেটোরিয়াল সে লিড করবে, এবং এটা হতে পারে। এবং এইগুলো যে এক্সপ্রেশন গুলো, স্পেশালি এই যে জন্মদিনে করা, জন্মদিনের কথা বলেনি এরা, কিন্তু এখন সেপারেট করছে আইডিয়াটাকে, বলছে যে আমরা এটা আর্মি ডে হিসেবে আমরা এটাকে করব। কিন্তু ওই দিনে পড়ে গেছে বলে, ওই দিনের জন্মদিন বলে ওটা করা হচ্ছে। এটা একটা ইন্টারপ্রিটেশন আমি শুনেছি, যে এটা বলার জন্য তারা ডিফেন্ড করার চেষ্টা করছে, কিন্তু আইডিয়াটা একেবারেই ভালো নয়। আমেরিকা এই ধরনের কোনো, আমেরিকা যে ডেমোক্রেটিক কান্ট্রি, তারা সিভিল কান্ট্রি, সব আর্মির চিফ এবং আর্মির প্রধানরা এবং আর্মির সিভিল গভর্নমেন্টের কাছে, কংগ্রেসের কাছে এবং প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন করতে হবে সিভিল গভর্নমেন্টের কাছে এবং ভোটারদের কাছে। তো এখানে যে কমপ্লিকেশনসটা মানে দেখা যাচ্ছে, এটা একটা দুঃখজনক ব্যাপার, এবং এটা তার একটা ইগোইস্টিক পার্সোনালিটির একটা এক্সপ্রেশন, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে আপনারা যে একটু আগে যে আলোচনাটা করলেন, ওখানে কিন্তু 2 সপ্তাহ 2.5 সপ্তাহ আগে একটা বিভিন্ন শহরে একটা অ্যান্টি ট্রাম্প প্রোটেস্ট কিন্তু বড় রকম হয়েছিল। নিউ ইয়র্কে হয়েছে, শিকাগোতে হয়েছে, সিয়াটলে হয়েছে, আমাদের এখানে, আমরা এটা রিপাবলিকান স্টেট সাউথ ক্যারোলাইনা, এই সাউথ ক্যারোলাইনাতেও 4000 লোক এসছে ট্রাম্পের পক্ষে, মানে ট্রাম্পের পক্ষের লোকেরাও এসছে ট্রাম্পকে, মানে ট্রাম্পের এই পলিসিকে প্রোটেস্ট করার জন্য। এই আমি সেই মিটিংয়ে দেখেছি, যে দেখার জন্য গেছি আমি, বোঝার জন্য যে কি হচ্ছে আমাদের স্টেটে। তো ডেমোক্রেটিক পার্টির লিডারশিপ ফেল করছে, এটা সত্যি, কিন্তু সাধারণ মানুষের যে কনসিয়াসনেস, সাধারণ মানুষের যে এডুকেশনাল, ইনফরমেশনাল এবং
পলিটিক্যাল সিস্টেম যে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে জি এটা কিন্তু তারা বুঝতে পারছে এবং তারা পথে নামবে বলে আমার মনে হয়। এখন ডক্টর মনেম যেটা বলেছেন যে যখন আমাদের শেলফ খালি হয়ে যাবে, দোকানে এবং বাজারে জিনিসপত্র না থাকবে, তখন এবং জিনিসের দাম এত বেশি বেড়ে যাবে, তখন একটা বড় রকম ক্রাইসিস আসবে যেটা সাধারণ মানুষ এফেক্টেড হবে। জি। এবং বাজেটের কথা বলেছেন, এটা সত্যি কথা, কারণ সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, মেডিকেড, এইসব বিভিন্ন জিনিস এফেক্টেড হতে পারে এই বাজেটে। না, এবং করার তাদের প্ল্যান আছে, এটা এখনো বলছে না তারা। নো এফেক্টেড হতে পারে না, এফেক্টেড হবে। আপনি প্লিজ সবাই যারা দেখছেন এবং আপনারা দুজনে, আমি যে বাজেট মানে প্রস্তাবনা আনা হয়েছে এটা পাস হয়ে যাবে, কারণ দুদিকেই তারা মেজরিটি এবং তারা রিকনসিলিয়েশন বিল করছেন। সো 51 ভোট ইজ গুড এনাফ, রাইট, ইন দ্য সেনেট। তো এখানে তারা যে খরচ কমানোর কথা বলছেন, দুটি বড় জায়গা থেকে তারা খরচ কমান। একটি হচ্ছে আপনার মেডিকেইড এবং আরেকটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। এবং যদি কমাতে চান, আমি হিসাব করে দেখলাম, একটির থেকে বাদ দিতে হবে 61.3 মিলিয়ন, আরেকটির থেকে বাদ দিতে হবে 19 মিলিয়ন মানুষকে মানে এই প্রোগ্রামের থেকে বের করে দিতে হবে। তাহলে আপনি গিয়ে ওই যে $165 বিলিয়ন সেভ করতে পারবেন। সো এই প্রজেকশন তারা দিয়ে রেখেছেন সেখানে। যারা বুঝতে পারছেন না তাদের আমার কিছু বলার নেই। এনিওয়ে, ইউ হ্যাভ 40 সেকেন্ডস, ফিনিশ আপ প্লিজ। তো যেটা বলছিলাম যে এই অবস্থায় ট্রাম্পের যে একটা কন্ট্রাডিক্টরি পলিসি গুলো আসছে, প্রত্যেকটা জায়গায় একটা আসছে, কিন্তু সে নিজেই, আমার মনে হয় সে কতটুকু ইনফর্ম, কতটুকু শিক্ষিত, এই ইস্যুগুলো বোঝে কিনা। এই যে ট্যারিফের ইস্যুটা এনেছে, ট্যারিফের যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম এফেক্ট কি হতে পারে সারা পৃথিবীতে, ইকোনমিক ক্রাইসিস। আপনি ভিয়েতনামে, আপনি ইন্ডিয়ায়, আপনার অন্য অন্য দেশে, চায়নায়, মানে স্টকের যে ওঠা নামা এবং যেভাবে ক্রাইসিস হচ্ছে, বড় লোকরা আরো বড় লোক হচ্ছে, সাধারণ লোকদের যে অ্যাক্সেস এবং ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা একটা বড় রকম ক্রাইসিস এসে টার্ন দিতে পারে বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমি প্রসঙ্গ পরিবর্তন করব। আপনি বলছেন কতখানি পড়ালেখা করেছে সে। হি ওয়েন্ট টু ওয়েস্ট পয়েন্টে উনি চান্স পেয়েছেন বিকজ উনার বাবার জন্য, নট মেধার জন্য নয়। এবং মজার ব্যাপার হচ্ছে ভিয়েতনামের কথা আপনি বললেন, ভিয়েতনামের যখন ড্রাফট হয়, হি ইজ এ ড্রাফট ডাজার। উনি কিন্তু বলেছেন আমি সুস্থ না যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে, শুধু জেনে রাখা দরকার। আমি প্রসঙ্গ পরিবর্তন করছি। ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, মেহনাজ মোমেন আপনার কাছে আমি যাচ্ছি। চূড়ান্ত আকারে এখন কিন্তু যুদ্ধ চলছে রীতিমতো। আমরা যখন বসছি এখানে, কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসলো 3টি সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে ইন্ডিয়া। আমি মনে করি, ইন মাই ওপিনিয়ন, দিস ইজ ইররেসপন্সিবল অ্যান্ড এটি মোদী সরকার করছেন, কারণ এর নির্বাচন একেবারে কাছাকাছি, কিন্তু বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে। এটি আপনি কিভাবে দেখেন? এবং ইরান বলছে তারা মধ্যস্থতা করতে আগ্রহী এবং তারা বলছেন যে আসলে কি তারা মধ্যস্থতা করতে পারবেন কিনা। আমেরিকা বলছেন দুপক্ষকেই শান্ত হতে। আমেরিকা কি কোনো রোল প্লে করতে পারে কিনা, এখানে শুনবো আপনার কাছে। প্রথম কথা বলি, আমি কিন্তু কয়েকদিন আগেই আপনাদের একটা অনুষ্ঠানে আমি তখন আশা পোষণ করছিলাম যে যুদ্ধ লাগবে না। হ্যাঁ, এবং আমার আরেকজন যে বক্তা ছিলেন উনি আর কি বারবার বলছিলেন না এটা হবেই, কারণ একটা ফেস হিসাবে ডোমেস্টিক কারণে বোথ পাকিস্তান এন্ড ইন্ডিয়া তারা কমিটেড আছে। তা এখন এটা থেকে পিছানোটা খুব কঠিন, কারণ কি হবে, একটা পক্ষ, দুই পক্ষ অল্প অল্প করে এসকেলেট করতে থাকবে, তখন পিছানোটা খুব কঠিন। এবং দুই পক্ষেরই কিন্তু তারা যেটা তাদের ডোমেস্টিক মানে অডিয়েন্সের কাছে প্রমাণ করতে চায় যে তারাই ঠিক এবং তারাই একমাত্র, যেমন মোদী প্রমাণ করতে চাবে যে একমাত্র প্রোটেক্ট করতে পারে ভারতীয় জনগণকে। কাজে এই জন্য আপনার এই যুদ্ধের স্টেটটাও আর কি অনেক বড়। আচ্ছা, ইরানের আগে কিন্তু আপনার সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস মধ্যস্থতা করতে চেয়েছিল, কিন্তু সেটা আর কি সফল হয়নি। ইরান কতটা সফল হবে আমি ঠিক জানি না। ইরানের সাথে আপনার বাণিজ্যিক সম্পর্কগুলো, মানে ইরানের কি স্টেট পাকিস্তানের সাথে, ইন্ডিয়ার সাথে, সেটা মানে আমি সেটা ডিটেইল আমি জানি না, সেটার উপর ডিপেন্ড করছে ইরান কতটা সফল হবে। ইউএস এর কথা আমি বলবো। আচ্ছা, এখানে আমি একটু সিনিক্যালি একটা কথা বলি, যেই সমস্ত দেশ
সব অস্ত্র তৈরি করে, তাদের কিন্তু সবচেয়ে বড় স্টেক থাকে, তারা চায় যেখানেই আপনার যুদ্ধ হবে সেটা তাদের মার্কেট। Of course. আমার কাছে যখন ইউক্রেনটার কথা আমার মনে হচ্ছে, ইউক্রেন শেষ হচ্ছে, তখন আরেকটা যুদ্ধক্ষেত্র প্রস্তুত হচ্ছে। তো আমার কাছে আর কি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে যারা আপনার ইউরোপের বিভিন্ন দেশ, পৃথিবীতে মনে হয় 5টা দেশ আছে যারা অন্তত মানে 80-90% অস্ত্র তারাই উৎপাদন করে। তো সেই সব দেশের 80-90 না হলে অ্যাটলিস্ট 70% বেশিরভাগ করে, এটা কিন্তু খুব কম সংখ্যক দেশ। তো এই সমস্ত দেশ যখন মধ্যস্থতা করতে আসে আমি খুব উদ্বিগ্ন হই, কারণ তাদের স্বার্থটা কিন্তু অন্য জায়গায়। তারা কিন্তু এটা পাকিস্তান না ইন্ডিয়া সেটা বড় কথা না, যুদ্ধ হলেই তাদের মার্কেট। হ্যাঁ, এবং এখন কিন্তু ইউএসএ আপনার তাদের যে সফট পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, সেটা তো ট্রাম্পের আমলে তারা অনেকটা তারা বর্জন করেছে। কাজে সেই ডিপ্লোম্যাটিক পাওয়ার দিয়ে তারা কোথায় কত দূর যেতে পারবে আমার কাছে মনে হয় না, কারণ তারাও সিরিয়াসলি এই অস্ত্রটা ব্যবহার করতে চায়। এখন আমি আর কি পাকিস্তান ইন্ডিয়ার আমার কাছে মনে হচ্ছে আমি খুবই উদ্বিগ্ন, কারণ আমি দেখছি যে আস্তে আস্তে এসকেলেট করছে, এবং এটার থেকে পিছানোর কে পিছাবে এবং ফেস সেভিং ভাবে কিভাবে পিছিয়ে আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। জি, আপনি সঠিক বলেছেন। 5-6টি দেশ আছে, আরো কয়েকটি দেশ আছে তারা উৎপাদন করে, কিন্তু 80% 5-6টি দেশই করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অন্যতম রাশিয়া। ইরান ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছি যে আমেরিকা দুপক্ষের কাছে অস্ত্র বিক্রয় করেছে। তো আপনি একেবারে ঠিক বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার পথে, আমরা আশা করি সেটা হোক। এবং এখন আরেকটি যুদ্ধক্ষেত্র দরকার যেখানে অস্ত্র বিক্রি করা যায়। কাজেই এই দুটি দেশ তো একেবারে তৈরি হয়ে আছে অস্ত্র কেনার জন্য। ইটস আ প্রাইম মার্কেট যেটিকে বলেন। সো জীবন ইটস লাইফ ইজ নট ইম্পর্টেন্ট, দ্য মানি ইজ ইম্পর্টেন্ট। সেটি আপনি শুনবেন ফ্রান্সের হ্যারিয়ার প্লেন ভূপাতিত করা হয়েছে, রাশিয়ার মিগ ভূপাতিত করা হয়েছে। দিজ আর দ্য গাইজ যারা সেল করে থাকেন এই ধরনের। এবং বলা হচ্ছে যে আমেরিকা অনুমতি দেয়নি পাকিস্তানকে F-16 ব্যবহারের জন্য, আমেরিকাই তো সেল করেছে F-16। ওকে, আপনি দেখবেন যে শুনবেন যে রাশিয়ার তৈরি S-400 মিসাইল দিয়ে মানে তারা ওই পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছেন। দিজ আর অল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। These are all advertisement. শুভ বুদ্ধির উদয় হোক, আমি এটুকুই বলতে পারি। এবং এখানে এই যুদ্ধের মধ্যে ইসরায়েলের একটা অনেক বড় ভূমিকা থাকবে ইন্ডিয়ার পক্ষে। তো এই সমস্ত দিকগুলো চিন্তা করে মানে এটা ইসরায়েল হচ্ছে দ্য ক্যান্সার টু দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা যে ইন্ডিয়াতে অনেক বড় অস্ত্র সরবরাহ করবে ইসরায়েল। অফকোর্স এই যে আপনি আপনি লিখে নিতে পারেন যত রকম স্যাটেলাইট চিত্র ইন্ডিয়া পাচ্ছে। It doesn't mean they don't have satellite, they do, but it's most advanced one, the Israeli ones, and they are providing them. I can guarantee you this. But anyway, আমি আরেকটু শফিকুর রহমান আপনার কাছে যাব। এই যে যুদ্ধ শুরু হলো, বাংলাদেশের কি কোনো ভূমিকা এখানে থাকতে পারে কিনা? নাম্বার ওয়ান, সময় কিন্তু আমাদের কম। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের কি কোনো ভূমিকা আছে কিনা, এটি দুপক্ষের সাথে বসার একটি ব্যাপার। বাংলাদেশের সাথে সম্পর্ক ইন্ডিয়ার খুবই খারাপ এখন এই মুহূর্তে, এবং বাংলাদেশও কি রিস্কে কিনা, বাংলাদেশকে কি একটি সবক শেখানো হচ্ছে কিনা যে দিস ইজ হোয়াটস গোনা হ্যাপেন টু ইউ, তোমারও কিন্তু এরকম হতে পারে, তুমি কিন্তু বাড়াবাড়ি বেশি করছো। কারণ ইদানিং আমরা দেখছি বাংলাদেশের বেশ কিছু নেতারা আছেন উন্মাদের মতো কথা বলছেন, যে কথাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। চিকেন নেক নিয়ে অনেক কথা বলছেন। খলিলুর রহমান নামে এক ভদ্রলোক আছেন, একে তো পাগলা গারদে পাঠানো দরকার সত্যিকার অর্থে। এই ব্যাপারে আপনার কাছে ছোট্ট করে শুনবো, আপনার কাছে 1.5 মিনিটের মতো সময় আছে। যে ফ্যাক্টস গুলো এগিয়ে আসছে, আমরা যেগুলো দেখছি যুদ্ধ সম্পর্কে, এটা খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং এটা কোথায় টার্ন নেবে একটা মানে বেশ আনক্লিয়ার একটা মানে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের দিকে যাচ্ছে। এখন এটার একটা কারণ আছে, এটা কারণ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতো নয়। এদের যে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট এবং এদের মধ্যে যে একটা মুসলিম এবং হিন্দুদের একটা যে সম্পর্ক, একটা রিলিজিয়াস বেসের যে একটা বেসিস রয়েছে, এটা একটা বড় রকম ফ্যাক্টর। এবং সব সময় বিশেষ করে কাশ্মীরকে নিয়ে এই যে একটা ডিবেট চলছে গত 70 বছর যাবত, 47 থেকে আজ পর্যন্ত কোনো হচ্ছে না। এখন এর পরে যে বড় ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ভেতরের ইন্টারনাল পলিটিক্সের জন্য
তাদের ইলেকশন, তাদের ভবিষ্যৎ কি হচ্ছে, তার লিডারশিপ, প্রাইম মিনিস্টার মোদির লিডারশিপ অনেক কমে এসছে। তার অত শক্তি নাই, অত পাওয়ার নেই আগের মতো যেভাবে সে ইচ্ছা করতে পারতো। সেই ইসরায়েলের মতনই, অন্য জায়গার মতনই আমরা যেটা দেখতে পাই, প্রাইম মিনিস্টাররা কি করেন, যখন কোনো রকম নিজেদের অসুবিধা হয় তখন একটা বড় রকম ন্যাশনাল ক্রাইসিস তৈরি করেন, যেন সেখানে তাদের একটা ভূমিকা থাকে। এবং সেই রকম একটা যুদ্ধ তারা এই ইনিশিয়েটিভ নিয়েছে। এখানটা 25 জন, 20 জন, 26 জন মারা গেছে। এই জন্য যে এত বড় একটা যুদ্ধে যেতে পারে অবিশ্বাস্য, কোনো যুক্তি নেই সেখানে, কিন্তু গেছে। তারপর পাকিস্তান তো বারবার বলেছে যে তোমরা একটা ইনকোয়ারি করো, তোমরা ইনভেস্টিগেট করো, ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন, নিউট্রাল ইনভেস্টিগেশন করে দেখো এই যে 26 জন মারা গেছে এর জন্য দায়ী কারা। আমরা ডাইরেক্টলি কোনো রকম ভাবে দায়ী নয়, এটা বলেছে তারা। তো এই ধরনের কোনো স্টাডিতে তারা যায়নি বা কোনো রকম সাইড নেয়নি। তো এখন যে বাংলাদেশের যে সিচুয়েশনের কথা বলছেন, আমরাও খুব কমপ্লিকেটেড সিচুয়েশনে। আমরা যে বড় রকম আমাদের অস্ত্র আছে বা নিউক্লিয়ার পাওয়ার আছে, ওরকম সেরকম কিছু নেই। ইন্ডিয়াকে যুদ্ধ করার মতো আমাদের কোনো সামর্থ্য নেই, কোনো শক্তি নেই। কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের মনোবল, আমাদের স্বাধীন হওয়ার যে ইচ্ছা এবং স্বাধীনভাবে চলা ফেরা এবং ইন্ডিয়ার আন্ডারে না থাকার যে মানে মানসিকতা, এটা আমরা অগাস্টের 5 তারিখে দেখেছি। এবং আজ পর্যন্ত কালকে এবং আজকে যেটা হচ্ছে, যে শাহবাগে এবং অন্যান্য জায়গায় যে প্রোটেস্টগুলো এগিয়ে আসছে, আবার ছাত্ররা আবার অন্যরা এগিয়ে আসছে, এটার কারণ হচ্ছে যে ভারতের একটা ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স বা বড় রকম কিছু একটা হতে পারে। এটার একটা সিম্বলিক, আমি যেভাবে দেখার চেষ্টা করছি, একটা সিম্বলিক মিনিং এখানে রয়েছে। যেখানে কারণ আমাদের বাংলাদেশের বর্ডারে আর্মি পাঠিয়েছে ইন্ডিয়ান আর্মি, কোনো কারণ নেই। আমরা তো ইন্ডিয়াকে অ্যাটাক করতে যাচ্ছি না, আমাদের একটা টেম্পোরারি গভর্নমেন্ট রয়েছে এখানে। সে কখনো, এবং আর্মি, আমরা আর্মির ভেতরে জানি অনেক ইন্ডিয়ান মানে সাপোর্ট রয়েছে আমাদের বাংলাদেশ আর্মির ভেতরে। এটা কমপ্লিকেটেড সিচুয়েশন, আমরা রিস্ক পজিশনে আছি বলে আমার মনে হয়। ওকে, কুইক কোয়েশ্চেন আপনার জন্য, 30 সেকেন্ড থাকবে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের অনেক বড় বড় পত্রিকাগুলো এবং অন্যতম প্রধান কিছু টেলিভিশনেও একেবারে মানে জ্ঞান শূন্যহীন ভাবে কিছু রিপোর্ট করা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে। এই যে সাংবাদিকদের রোল নিয়ে আপনার মন্তব্য শুনবো, 30 সেকেন্ডস। সাংবাদিকদের আমরা জানি যে গত 15 বছর সাংবাদিক বলে কোনো কেউ ছিল না, সাপোর্টার ছিল, মিডিয়া ছিল, মিডিয়া সাপোর্টার ছিল সরকারের এবং পলিটিক্যাল পার্টি। সাংবাদিকদের যে নিউট্রাল মাইন্ডসেট, নিউট্রাল ডেটাকে তারা অ্যানালাইসিস করে একটা নিউট্রাল কোনো সাইড না নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা পরিবেশ ছিল না। এই পরিবেশ থেকে বেরিয়ে আসা হঠাৎ করে 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে খুব সহজ না, কিন্তু তবুও চেষ্টা করছে কিছু, কিন্তু কনটেক্সটটা অন্যরকম হয়ে গেছে। যেমন গতকালকে আপনি একটু আগে বলছিলেন যে গতকাল ফর্মার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, পালিয়ে যেতে সাহায্য করেছে। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং লিগালি আর্মির থেকে এবং বিএনপি থেকে সাপোর্ট করা, এই বিভিন্ন ফ্যাক্টরগুলো একটা বড় রকম ভূমিকা পালন করতে পারে। এইখানে যদি ইন্ডিয়া এরকম ভাবে বাংলাদেশের উপর প্রেশার করে যাচ্ছে যেভাবে, এবং আরো যদি বড় রকম প্রেশার করে, তাহলে তার ফলাফল খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমার আরো প্রশ্ন ছিল, আমি হয়তো আগামী সপ্তাহে আপনাদের দুজনের সাথে হয়তো বসবো, তখন আমরা সেই সমস্ত আলোচনা করব। আমি বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। আপনারা দুজন ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।